নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। বহু চর্চিত একটি বিষয় হলো মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ। আর এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জ্যোতিষ শাস্ত্র মহলে বিভিন্নভাবে আলোচিত হয়েছে। সঠিক তত্ত্ব বা বেঠিক তত্ত্ব যাই হোক না কেন, এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বা মঙ্গল দোষ যাই বলুন না কেন, এ নিয়ে কিন্তু একটা ভীতি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু প্রকৃত কি মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ কিংবা মঙ্গল দোষ এতটাই ভীতিপ্রদ? আসুন সে বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব। কারণ আমরা সবাই জানি একটি টাকার বা একটি কয়েনের দুটি পিঠ। শুধু একদিক যদি আপনাকে দেখানো হয়, উল্টো দিকে কি আছে আপনি কিন্তু বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না। আর সেই কাজটি করছে বর্তমান সময়। তাই আমরা টাকার দুদিকের অংশটি দেখে নেব যে আসল সত্যটা কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে লগ্ন সাপেক্ষে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং বলে রয়েছে সেটি হলো আপনার লগ্ন, এবং লগ্নের চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ গৃহে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ কিংবা মঙ্গল দোষ বলা হচ্ছে। এবং এই দোষ বা যোগ থাকলে সম্পূর্ণভাবে আপনাদের বলা হচ্ছে বা বিশ্বাস করতে বলা হচ্ছে যে আপনার বৈবাহিক জীবনে ভয়ঙ্কর সমস্যা চলে আসবে। প্রকৃত কি তাই যে মাঙ্গলিক দোষ থাকলে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলেই আপনার জীবনে, অর্থাৎ আপনার বৈবাহিক জীবনে বিভিন্ন সংকট চলে আসবে, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে? আমরা সবাই জানি যে মঙ্গল কিন্তু একটি অগ্নিকারক গ্রহ। তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে, তার মধ্যে একটা অগ্নি তত্ত্ব লুকিয়ে রয়েছে। মঙ্গল মানে তার মধ্যে একটা রাগের বিষয় রয়েছে। আবার পাশাপাশি সম্পর্কের বিষয়টাও বিচার করলে মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ ভ্রাতৃত্ব বোধ নিয়ে আসে কিন্তু মঙ্গল। মঙ্গলের মধ্যে রয়েছে উচ্চ আকাঙ্ক্ষা, আর সেই উচ্চ আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তখনই সে কিন্তু মানসিক সমস্যায় পড়ে যায়, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যায় যদি তার আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ না হয়। এখন প্রশ্ন হলো যে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ কিংবা মাঙ্গলিক কোন জাতকের সঙ্গে মাঙ্গলিক কোন জাতিকার বিবাহ দিলেই কি সমস্যার সমাধান হবে? এই প্রশ্ন আপনার মনের মধ্যে হয়তো আসতে পারে, এবং এমনও দেখে থাকবেন যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ হয়েছে তবুও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তাহলে সবটাই কিন্তু এই লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে মঙ্গলের জন্য নয়। সারা বিশ্বের চার্ট আপনারা যদি দেখেন সেখানে প্রায় 40% চার্টে কিন্তু মাঙ্গলিক যোগ বা দোষ রয়েছে। সবার ক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক যোগ বা দোষের নেগেটিভ প্রভাব আসছে না। তাহলে এর কারণটা কি? পরাশর, মুহূর্ত দর্পণ, মুহূর্ত দীপক, বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রে ঘুরে ফিরে বেশ কিছু কথা বলা রয়েছে যে কথাগুলো আপনারা হয়তো জানেন না। আর যে জন্য শুরুতেই বলেছি যে টাকার একদিক আপনারা দেখছেন, উল্টো দিকে কিন্তু অনেক কিছুই বলা রয়েছে। আর আসুন সেগুলো জেনে নেওয়া যাক। কারোর জন্মকুণ্ডলিতে যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে মঙ্গল থাকে, পাশাপাশি এই সমস্ত গৃহের কোনো একটি গৃহে যদি শনিদেব থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ বা যোগ বা মঙ্গল দোষ হবে না। কারোর যদি লগ্ন মেষ রাশি হয়, চতুর্থ ভাব যদি বৃশ্চিক রাশি হয়, সপ্তম ভাব যদি মীন রাশি হয় এবং অষ্টম ভাব যদি কুম্ভ রাশি হয়, দ্বাদশ ভাব যদি ধনু রাশি হয় এবং সেখানে যদি কোনো না কোনো গৃহে মঙ্গল অবস্থান করে, তাহলে মাঙ্গলিক দোষ বা যোগ কোনোটাই হচ্ছে না। বৃহস্পতি অথবা শুক্র লগ্ন অথবা সপ্তমে যদি অবস্থান করে, তবে সেক্ষেত্রে এই সপ্তম ভাব হতে হবে মীন রাশি। আপনারা সবাই জানেন শুক্রদেব কিন্তু মীন রাশিতে তুঙ্গস্থ এবং দেবগুরু বৃহস্পতির নিজের ঘর হলো মীন রাশি। তাই এইরকমই জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান ঠিক এভাবেই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক হচ্ছে না। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বক্রী অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক হবে না। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল নিচস্থ থাকে, অর্থাৎ কর্কট রাশিতে থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ বা যোগ হচ্ছে না। মঙ্গল যদি শত্রু ভাবে থাকে, অর্থাৎ শত্রু রাশিতে থাকে, মিথুন অথবা কন্যাতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক হচ্ছে না। রবিদেবের সঙ্গে মঙ্গল যদি খুব কাছাকাছি ডিগ্রিতে থাকে, অর্থাৎ মঙ্গল যদি অস্তমিত থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক যোগ বা দোষ হচ্ছে না।
মঙ্গল যদি বৃষ রাশি বা তুলা রাশিতে অবস্থান করে অর্থাৎ শুক্রের গৃহে অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে না। কিংবা বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অবস্থান, চন্দ্রের সঙ্গে মঙ্গলের অবস্থান 1, 4, 7, 8, 12 এই সমস্ত স্থানে যদি মঙ্গলের সঙ্গে চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা দোষ কোনোটাই হচ্ছে না। সাধারণত অষ্টকূট বিচার না করে বিবাহ ঠিক করা হয় না, আপনারা সবাই কম বেশি জানেন। কিন্তু মাঙ্গলিক না হলে অর্থাৎ জাতক মাঙ্গলিক জাতিকা মাঙ্গলিক নয় এমনটা যদি চলে আসে তাহলে চোখ বন্ধ করে অনেকে বিবাহকে বন্ধ করে দেয়। কিন্তু একটি বিষয় আপনারা শুনলে অবাক হবেন, যদি দেখা যায় জাতক কিংবা জাতিকার রাশি যদি মিত্র রাশির সঙ্গে সম্বন্ধ তৈরি করে, গণ দোষ যদি না থাকে কিংবা অষ্টকোট বিচারে 27-এর উপরে যাদের স্কোর রয়েছে তাদের ক্ষেত্রে মাঙ্গলিক যদি থাকে, সেই মাঙ্গলিক দোষকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো বাধা আসে না, অর্থাৎ মাঙ্গলিক দোষ হিসাবে মনে করা হয় না শাস্ত্র অনুযায়ী। তাই পিছনের এই সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে না আলোচনার জন্য আপনারা শুধুমাত্র লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গল দেখেই ভীত হন এবং সেই সাথে বিবাহ সংক্রান্ত বিষয়ে নানা প্রশ্ন আপনাদের মনে চলে আসে। এমন বেশ কিছু বিশ্বাস রয়েছে, যেমন দক্ষিণ ভারতে বলা হচ্ছে যে দ্বিতীয় ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী সেভাবে কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি বা এ ধরনের কোনো তত্ত্ব পাওয়া যায়নি। অনেকের কাছে শুনে থাকবেন যে চন্দ্র রাশি সাপেক্ষেও মাঙ্গলিক হতে পারে, এটা একেবারেই অশাস্ত্রীয় বিষয়। শাস্ত্র অনুযায়ী সবসময় লগ্নকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং লগ্ন সাপেক্ষে সমস্ত বিচার আপনাকে করতে হবে। তাই সবশেষে আপনাদের বলবো যে মাঙ্গলিক নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক সংক্রান্ত অনেক তত্ত্বই আপনার হয়তো অজানা থাকার জন্য সেই ভয় পাচ্ছিলেন। আজ থেকে মাঙ্গলিকের বিষয়টি আরো সহজভাবে নেওয়ার চেষ্টা করুন এবং ভয় থেকে আপনারা বেরিয়ে আসুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।